আমরা আলোচনা করেছি। আর সংবিধান সংক্রান্ত বিষয়ে তো আমরা বিশেষ করে ৭০ অনুচ্ছেদের বিষয়ে আমরা আমাদের মতামতটা দিয়েছি, ওনারা ওনাদের মতামত দিয়েছেন। ওনারা সেটা কতটুকু গ্রহণ করবেন না করবেন সেটা পরবর্তীতে দেখা যাবে। আমরা আমাদের যুক্তি দিয়েছি যে বাংলাদেশের রাজনৈতিক কালচারে, সামাজিক কালচারে এবং প্র্যাকটিসে যদি আমরা ৭০ অনুচ্ছেদ অর্থ বিল ছাড়া বাকি সর্বক্ষেত্রে ওপেন করি তাহলে সরকারের স্থায়িত্ব থাকবে না এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ব্যাপক বাধা আসতে পারে। সেটার অভিজ্ঞতা বাংলাদেশের অতীতের রাজনীতিতে এবং ওর পূর্ব ইতিহাসেও আমরা পাই, অনেক নজির পাই। তো সেই ক্ষেত্রে আমরা বলেছি অর্থ বিল, সংবিধান সংশোধন বিল, আস্থা ভোট এবং জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়গুলো বাদে সংসদ সদস্যরা যে কোনো বিষয়ে আলাপ আলোচনা এবং সংসদে ভোট দিতে তাদের কোনো বাধা থাকবে না। আর প্র্যাকটিসের মাধ্যমে গণতন্ত্র সমৃদ্ধ হয় এবং আমাদের রাজনৈতিক ইতিহাসে যেহেতু আমরা এখনো পর্যন্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্ত ভিত্তির উপর দাঁড়া করাতে পারিনি, ভবিষ্যতে যদি আমরা গণতান্ত্রিক প্র্যাকটিসের মধ্য দিয়ে সাংবিধানিক শাসনের ধারাবাহিকতায় যদি সেই পর্যায়ে পৌঁছতে পারি তাহলে ৭০ অনুচ্ছেদের বিষয়ে আরও অনেক বিষয় তখন আমরা ওপেন করে দিতে পারবো অথবা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম পারবে, সেটা আমরা মনে করি। এছাড়া অন্যান্য যে সমস্ত বিষয়গুলো আলোচনা হয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা গণভোটের বিষয়গুলো বলেছি, সংবিধান সংশোধনের ক্ষেত্রে বলেছি যে সংবিধান সংশোধনের ক্ষেত্রে ওনাদের যে প্রস্তাব ছিল সকল সংবিধান গুলো সংশোধনের পরবর্তীতে উভয় কক্ষে পাশ করার পরে তারপরে রাষ্ট্রপতির অনুমোদনের জন্য যখন যাবে তখন গণভোট হবে। তা আমরা বলেছি যে সকল সংবিধানের সংশোধনী গণভোটের জন্য প্রযোজ্য নয়, শুধুমাত্র যে সমস্ত বিষয়াদি গণভোটের জন্য নির্ধারিত থাকবে, যেমন বর্তমান সংবিধানে আছে যে প্রস্তাবনা আর্টিকেল 8 মানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি, আর্টিকেল 48 এবং 56 এবং 142 যেটা 142 যেটাতে সংবিধান সংশোধনের কার্যক্রমগুলো মানে উপায়গুলো বলা আছে, সেই ক্ষেত্রে 142 ইটসেলফ এটা যদি সংশোধন করতে হয় তাহলে সেটা গণভোটে যেতে হয়। সেটা এখন রিইনস্টেট হয়েছে সুপ্রিম কোর্টের 15th অ্যামেন্ডমেন্ট এর মামলাতে, যেটা ভার্ডিক্ট এসছে, তবে সেটা পার্লামেন্টে পরবর্তীতে গৃহীত হওয়ার পরে সেটা কার্যকর হবে। এখন এই সমস্ত ক্ষেত্র ছাড়াও যদি ভবিষ্যৎ পার্লামেন্ট কোনো কোনো বিষয়ে গণভোটের জন্য উপযুক্ত গণ্য করে যে পার্লামেন্টে সংবিধান সংশোধন গৃহীত হওয়ার পরে রাষ্ট্রপতির কাছে যখন যাবে তখন সেই সমস্ত বিধানগুলোও গণভোটের মধ্যে দেওয়া যায় কিনা সেটা পরবর্তী পার্লামেন্ট চিন্তা করবে। এখন ঢালাওভাবে যদি আমরা সকল সংশোধনী গণভোটের জন্য বিধান রাখি তাহলে সেটা অনুচিত হবে, সেটা আমরা মনে করি যে ওনারা সেটা বুঝতে পেরেছেন। এছাড়া আরো অনেক বিষয়ে আলোচনা হয়েছে, পরবর্তীতে আলাপ হবে। ধন্যবাদ। জাতীয় সাংবিধানিক কাউন্সিল বিষয়টা আজকে আমরা ওই পর্যন্ত আলোচনা করতে পারিনি। এমনি আমরা প্রথম দিকে দফাওয়ারি আলোচনার আগে এই বিষয়ে কিছুটা আলোচনা করেছি, সেটা যেদিন বিস্তারিত আলোচনা করব সেটা বলবো। আমরা আমাদের পক্ষ থেকে যে সমস্ত মতামতের উপরে আমরা মতামত দিয়েছি কমিশনের রিপোর্টের উপরে, সেখানে আমরা বলেছি এই ধারণার সাথে আমরা এক নই। কারণ জাতীয় কনস্টিটিউশনাল কাউন্সিল, যেটা এনসিসি নামে ওনারা অভিহিত করেছেন, ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল, সেটার যদি প্রবর্তন হয়, এটা আমাদের দেশে কোনো প্র্যাকটিস ছিল না। আমাদের রাজনৈতিক ইতিহাস এবং পার্লামেন্টারি হিস্ট্রিতে এটা নতুন হবে এবং এই নতুন প্র্যাকটিসটা হঠাৎ করে একটা অধ্যায় এখানে আনার ব্যবস্থা হলে সেটা অন্যান্য ক্ষেত্রে নির্বাহী বিভাগকে এবং আইনসভাকে দুর্বল করে দেওয়া হচ্ছে কিনা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে। আমরা যে সময় পার্লামেন্ট থাকবে না অথবা সংসদ ভেঙে যায় সেই সময়কার ক্ষেত্রে দেখা যাবে সেই কমিশন খুব বেশি ক্ষমতাপ্রাপ্ত হয়ে অন্য কিছু করে কিনা, এগুলো আমরা চিন্তা ভাবনা করেছি। তারপরে আমরা বলেছি এই বিষয়টা পরবর্তী নির্বাচিত পার্লামেন্টে বিস্তর আলোচনার মধ্য দিয়ে গ্রহণ করা হবে কি হবে না সেটা তখন আলোচনা করা যাবে। এখন আমরা নীতিগতভাবে একমত হইনি। ধন্যবাদ।
এই বিষয়টায় আমি আলাদা একটা প্রেস ব্রিফিং করেছিলাম। আমার মনে হয় যেহেতু একটা বিভ্রান্তি সৃষ্টির প্রয়াস নিয়েছিল বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, আমরা দেখেছি বিভিন্নভাবে যে রাষ্ট্র পরিচালনা মূলনীতি 9, 10, 11 বা 8, 9, 10, 11 পর্যন্ত, এখানে মূলত আমরা পঞ্চদশ সংশোধনের পূর্ববর্তী অবস্থায় ফেরত যেতে চেয়েছি, অর্থাৎ 5th অ্যামেন্ডমেন্টে গৃহীত যে সমস্ত নীতি সেগুলো যেগুলো প্রিভেইল করে দ্বাদশ সংশোধনী, ত্রয়োদশ সংশোধনী, 14 সংশোধনী পর্যন্ত। কারণ হচ্ছে এইখানে একটা ভুল বোঝার কারণ ছিল, সংস্কার কমিশন যে রিপোর্ট দিয়েছে ওখানে ধর্মনিরপেক্ষতা সহ অন্যান্যগুলো বাতিলের জন্য প্রস্তাব করেছে। সেই জায়গায় তো আমাদের সরাসরি একমত হওয়া উচিত ছিল, তাই না? তা আমরা যেভাবে দিয়েছি সেটা মিস ইন্টারপ্রিট এই জন্যই হয়েছে যে আমরা 8, 9, 10 স্প্রেডশিটের মধ্যে 5, 6, 7 কলাম দফা, আর কনস্টিটিউশনের 8, 9, 10, 12 এগুলোর ক্ষেত্রে আমরা সবগুলো কম্পাইল করে বলেছি যে এই নীতিমালা যেগুলো রাষ্ট্র পরিচালনা নীতিমালা পঞ্চদশ সংশোধনের পূর্ব অবস্থা ছিল সেখানে যাওয়া হোক, এবং 5th অ্যামেন্ডমেন্টের মতো করে আমরা সমর্থন করি 5th অ্যামেন্ডমেন্টে যা গৃহীত হয়েছে। অর্থাৎ ওইখানে ধর্মনিরপেক্ষতা নেই, ওইখানে আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস আছে, ওইখানে অন্যান্য বিষয় গণতন্ত্র, জাতীয়তাবাদ সবকিছু আছে রাষ্ট্র মূলনীতি হিসাবে এবং সংবিধানের মূলনীতি হিসাবে। দুই জিনিস, কিন্তু প্রিয়াম্বলে যেটা হয় সেটা সংবিধানের মূলনীতি, আর এখানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি, আমরা সেটা ইন্টারপ্রিট করেছি। সুতরাং আমরা বহুত্ববাদের পক্ষেও নই, আমরা ধর্মনিরপেক্ষতা নীতির পক্ষেও নই, কিন্তু আমরা লেখার সময় লিখেছি পঞ্চদশ সংশোধনের পূর্ববর্তী অবস্থা, এই জন্যই একটা মিস ইন্টারপ্রিট হওয়ার সুযোগ পেয়েছিল। আসলে তা নয়। আমরা এখন পরিষ্কার করছি, আমরা 5th অ্যামেন্ডমেন্টের মধ্যে মাধ্যমে গৃহীত রাষ্ট্র পরিচালনার মূলনীতি এবং সংবিধানের মূলনীতি যেটা আছে সেখানে চাই, এবং সেটাতে ধর্মনিরপেক্ষতা নাই। সেখানে বহুত্ববাদ এখন যে নতুন করে প্রস্তাব করা হচ্ছে সেটার আমরা বিরোধিতা করেছি। তবে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার যে কথাগুলো স্বাধীনতার ঘোষণাপত্রে উল্লেখ করা আছে, সেই সমস্ত বিষয়ে ওনারা প্রস্তাবনা এবং রাষ্ট্রীয় মূলনীতিতে অন্তর্ভুক্ত করা যায় এখানে প্রস্তাব করেছে। আমরা বলেছি এই বিষয়ে আমরা নীতিগতভাবে একমত, তবে আমরা দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে সেটা আপনাদেরকে পরে জানাবো। এগুলোর ক্ষেত্রে এই যদি আমরা প্রিয়াম্বলে এবং রাষ্ট্রপতির মূলনীতিতে নিয়ে আসি সেই ক্ষেত্রে আমরা পরে জানাবো, আমরা সরাসরি নাকচ করিনি। ধন্যবাদ। অনেক বিষয় আছে, এগুলো বিস্তারিত আমরা কম্পাইল করে জানাবো। কোথায়? বিষয়টা কি? ওটা 57 না তো, ওটা 70। 70-এর ক্ষেত্রে তো প্রথমেই বলেছি, এখন প্রথমেই বলেছি। এটা জাতীয় ঐক্য কমিশনের কাজটা কি, সবার সাথে আলোচনা করে জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠা হয়েছে যে সমস্ত বিষয়াদি, এগুলো কম্পাইল করে ওনারা সেটা রিপোর্ট প্রণয়ন করবেন। হয়তো যারা যারা ঐক্যমত্য হয়েছে সেই পক্ষগুলোকে স্বাক্ষর হয়তো করতে বলবেন, সেটা ওনারাই বুঝবেন। এটাকে ওনারা জুলাই চার্টার বলবেন না কি বলবেন ঐক্যমত্য সময়, সেটা নিষ্পত্তির জায়গায় 6টা আলাদা আলাদা নিষ্পত্তি বলেছিল। গণভোট বলেছে, গণপরিষদ বলেছে, সংসদের মাধ্যমে বলেছে, অধ্যাদেশের মাধ্যমে বলেছে। আপনারা কি ওই বিষয়ে আলোচনা? আমি তো প্রথমেই সেটার শেকায়েত করে গেলাম, মানে সমালোচনা করে গেলাম সকালবেলা, যে স্প্রেডশিটের মধ্য দিয়ে হ্যাঁ না জবাব দিতে বলা হয়েছে, যেটা সেটা আমাদেরকে বিভ্রান্ত করেছে এবং সেটা মিসলিডিং হয়েছে। সেটা অনেকাংশে ওনারা হয়তো প্রকাশ্যে স্বীকার না করলেও করছেন, কারণ ওইখানে যে লিডিং কোয়েশ্চেনগুলো করা হয়েছে, আপনি একমত কিনা, হ্যাঁ বলেন, না বলেন, দ্বিমত বলেন, গণভোটের মাধ্যমে চান কিনা, গণপরিষদ চান কিনা, অথবা গণপরিষদ এবং জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে চান কিনা। আগে তো আমাকে ডিসাইড করতে হবে যে আমি এই বিষয়গুলো গণভোট চাই কিনা, আগে ডিসাইড করতে হবে যে গণপরিষদ আমরা মানি কিনা, আগে ডিসাইড করতে হবে যে গণপরিষদ এবং জাতীয় সংসদ নির্বাচনের এই আইডিয়াটার সাথে আমরা একমত কিনা, তারপরে না হ্যাঁ না বলবো। আর যে সমস্ত বিষয় স্প্রেডশিটে এসছে এগুলো বিস্তারিত যে ওনাদের সুপারিশ আছে তার সাথে অনেকগুলো ভগ্নাংশ, খণ্ডিত অংশ পুরোপুরি আসে নাই, যার জন্য বলেছে যে আমরা বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়ার পরে ওগুলো নিয়ে আলোচনা করবো। আমরা আজকে তাই করেছি, আমরা স্প্রেডশিটের উপরে কোনো মনোযোগই দেই নাই। ধন্যবাদ।